বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। দেশে আরও 665 করোনা রোগী শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় এটাই করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 9455 জনে। ভাইরাসে মৃত্যু হয়েছে আরও দুজনই ঢাকার বাইরের। এর মধ্যে একজন শিশু, অন্যজন বৃদ্ধ। দেশে এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 177। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব কথা জানান অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। জানান, একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 5368টি। নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে 65 জনকে। মোট আইসোলেশনে আছেন 1637 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনায় সুস্থ হওয়ার নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। সেই অনুসারে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1063 জন। একদিন আগেও যা ছিল 177 জন। আজকে সর্বাধিক 24 ঘন্টা শনাক্ত হয়েছে 665 জন এবং এ পর্যন্ত শনাক্ত হলো 9455 জন। আমাদের নতুন যে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি আছে, তারা নতুন একটি গাইডলাইন করেছে আমরা কিভাবে রোগীদের সুস্থ বলতে পারবো বা তারা হাসপাতাল ত্যাগ করতে পারবে কি কি ক্রাইটেরিয়াতে। এই ক্রাইটেরিয়াতে আমরা আজকে বলবো যে আমাদের এ পর্যন্ত সুস্থ হয়েছেন যারা, তাদের সংখ্যা হলো 1063 জন। স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রমিকরা অন্য এলাকায় যেতে পারবে না বলেও জানান তিনি। রোববার দুপুরে মন্ত্রণালয়ে পোশাক মালিক ও শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে একথা জানান মন্ত্রী। তবে কবে নাগাদ সব কারখানা খুলতে পারবে সেটি স্পষ্ট করেননি তিনি। মূলত পোশাক কারখানায় যোগ দিতে আসছে মানুষ। মহাসড়ক, ফেরিঘাট আর ঢাকায় ঢোকার প্রবেশমুখে বেড়েছে পোশাক শ্রমিকদের ভিড়, যা বাড়িয়েছে করোনার সংক্রমণের ঝুঁকি। দেশব্যাপী সরকারি ছুটি চলছে, তবে তার মাঝেও ধাপে ধাপে খোলা হচ্ছে পোশাক কারখানা। সবশেষ গেল সপ্তাহে গাজীপুর, ঢাকা এবং নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়। শর্ত, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারখানা চালুর 3 দিন পর কারখানার কর্মপরিবেশ নিয়ে মন্ত্রণালয়ের এই সভা। মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সাথে যোগ দেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু শর্ত মেনে তৈরি পোশাক কারখানাগুলো খোলার অনুমোদন দিয়েছে সরকার। শ্রমিকদের সুরক্ষা আর যাতায়াত নিশ্চিত করার কথাও মনে করিয়ে দেন তিনি। তাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা, এই বিষয়গুলোর উপরে জানি গুরুত্ব তারা দেয়। পাশাপাশি তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারের তাগিদ দেওয়া হয়েছে যে তাদের শ্রমিকরা যদি আক্রান্ত হয় তাহলে কোয়ারেন্টাইন সেন্টারে রাখে, সেই ব্যবস্থা জানি তারা করে। মন্ত্রী বলেন, কোনো কারখানায় আক্রান্ত শ্রমিকের সংখ্যা বেশি হলে তা বন্ধ করে দেওয়া হবে। পোশাক শ্রমিকদের করোনা পরীক্ষার উদ্যোগ নিতে স্থানীয় প্রশাসন এবং কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জে যারা চলে আসছে, গাজীপুরে চলে আসছে, ঢাকা চলে আসছে, তাদের এখানেই থাকতে হবে। এখান থেকে লকডাউন পিরিয়ডে যে পর্যন্ত এটা নির্ধারিত হবে, সেই পিরিয়ড পর্যন্ত তাদেরকে অবশ্যই ওই এরিয়াতে থাকতে হবে। তাদেরকে আমরা বেরোবার জন্য বারণ করব। কারা গার্মেন্ট শিল্পে বা অন্য শিল্পে কাজ করতে ঢাকা, নারায়ণগঞ্জ বা অন্যান্য জায়গায় এসেছে, তাদের তালিকা রাখবে স্ব জেলায়, এবং কেউ যদি যায় ফেরত তাকে কোয়ারেন্টাইনে নিয়ে যাবে। তবে স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে সকল কারখানা ঠিক কবে নাগাদ চালু করা যাবে সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা ছিল না সংবাদ সম্মেলনে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঘরে খাবার নেই কাজও, চুলাও জ্বলে না কোনো দিন। হাত পাততে হয় মানুষের কাছে। রাজধানীতে খেটে খাওয়া বিভিন্ন পেশার দিন আনি দিন খাই এমন প্রায় 1/2 কোটি মানুষের জীবন ও জীবিকা এখন সংকটের মুখে। বিশাল এই জনগোষ্ঠীর বড় অংশ এখনও রয়ে গেছে সরকারি সুবিধার বাইরে। অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলছেন, এই জনগোষ্ঠীকে বাঁচাতে সরকারের আরও ব্যবস্থা নেওয়া উচিত। রাজধানীর মিরপুর 1-এ কাজের আশায় বসে আছেন মামুন হাওলাদার আর মকবুল হোসেন। দৈনিক মজুরি ভিত্তিতে নির্মাণ কাজের সহকারী, মাটি কাটা সহ কায়িক শ্রমের কাজ করেন তারা। উপার্জিত অর্থ দিয়েই চালান সংসার। মামুনের রোজগারে চলে 5 জন, আর মকবুল অন্ন যোগান 4 জনের। লকডাউনের পুরোটা সময় কর্মহীন, তাই উপবাসী নিত্য সঙ্গী। ডেলি 6টা বাজে আসি, আবার 12টা, 12:30, 1টার দিকে চলে যাই। আমি
কিন্তু কাজের তো যাইতে পারতাছি না আনতে আর বাসায় খাওয়ান না কি করবো ডেলি তো আইতাছি কাল কর্মই করি এটা 2 দিন থাকা হলো না খাই আছি এক ফুটে ঘরে চাউল না দুঃখের কথা কি কম এই মার্কেটে আসার যায় ওই পাশার লোকেরা তারা ওই 100 রাত চাউল দেয় তাকে কোনো হবে পানিতে ঘাটে খায় দেশে আমার নিজের কেউ নেই অসহায় মিরপুর বেড়িবাঁধের পাশে রফিক হেলেনার সংসার। হেলেনা বাসাবাড়িতে কাজ করতেন, তবে লকডাউনের পর থেকে কর্মহীন। রফিকেরও কাজ নেই। 4টি সন্তান নিয়ে আছেন কষ্টে, ধার দেনা করে চলছেন কোনো রকমে। আগে তো এই যে করোনা ছিল না, চলতে পারতাম, মানুষের বাসায় ঢুকতে দিত। এখন মানুষে ঢুকতে দেয় না, চলতে খুব কষ্ট হইতেছে। এই বাচ্চা পোলাপন লইয়া সংসার চালাইতেছি, এই যে মাইসে তো না হলাত মলাত করে আইন না, তারপর চালাইতেছি। কি অবস্থা, মাইসে মরে যাবো তাহলে আর কি অবস্থা? হালত করে আর কয়দিন খাওয়া যাবে? কয়দিন আর মাসে দিব, আর কয়দিন দিব? এমন দরিদ্র মানুষের জন্য সরকারিভাবে 5,000 কোটি টাকার প্রণোদনা আছে, তবে তা অপ্রতুল। দোকানের কর্মচারী, বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্যবসা বাণিজ্য যারা করেন, সিএনজি চালক, দরিদ্র 4 কোটি যাদেরকে সাহায্য করতে হবে আমাদের বিভিন্ন ত্রাণ সামগ্রী অথবা ক্যাশ সহায়তা দিয়ে। সরকারের পাশাপাশি ধনী ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে। ভুক্তভোগীদের বক্তব্য, করোনা ভাইরাস নয়, ক্ষুধার যন্ত্রণাকে ভয় পাচ্ছেন তারা। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা 2,47,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 35 লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে নতুন করে আরও 600-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 68,000 ছাড়িয়েছে। ব্রিটেনে প্রাণ গেছে আরও 315 জনের। এ নিয়ে দেশটিতে প্রাণহানি 28,000 ছাড়িয়েছে। স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম সহ ইউরোপের অন্যান্য দেশে প্রাণহানির নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দর্শক, ইতালির করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন ত্রিভেজুর সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান। মোহাম্মদ মনিরুজ্জামান, আপনাকে স্বাগত। ইতালির লকডাউন পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, কবে থেকে লকডাউন তুলে দেওয়া হবে, আর সাধারণের চলাফেরায় সরকারের নতুন করে কোনো নির্দেশনা আছে কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে এবং যমুনা টেলিভিশনকে। 4 মে থেকে লকডাউন উঠিয়ে দেওয়া হবে, সরকার ঘোষণা দিয়েছেন। তবে 4 তারিখ থেকে, আগামীকালকে সোমবার 4 তারিখ, এই লকডাউন শেষ হবে। কিন্তু সরকার যে নীতিমালা দিয়েছে, সবাই বাসা থেকে বের হতে পারবে, প্রয়োজনের জন্য কর্মসংস্থানে যেতে পারবে, এবং যাদের আত্মীয় স্বজন, খুব নিকটতম আত্মীয় স্বজন আছে, বাবা মা, ভাই বোন এবং খুব রিলেটিভ কাছের, তাদের বাসাতে যেতে পারবে। এবং এখানে তারা যাবে, যখনই যাবে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, হ্যান্ড গ্লাভস থাকতে হবে এবং 1 মিটার একটা ডিস্টেন্স বজায় রাখতে হবে। এবং এছাড়া অন্য কোনো সামাজিক যে কার্যক্রম, এগুলো চালানো যাবে না এবং কোনো অনুষ্ঠান করা যাবে না। এবং 4 তারিখ থেকে রেস্টুরেন্ট বারগুলো খুলে দেওয়া হবে, এগুলো টেকওয়ে থাকবে এবং একজন করে ভিতরে প্রবেশ করতে পারবেন। এবং 18 তারিখ থেকে সমস্ত রেস্টুরেন্ট বারগুলো ওপেন থাকবে এবং জুন মাসে 1 তারিখ থেকে আশা করছি আমরা, সরকার যেটা বলেছেন যে জুন মাসে 1 তারিখ থেকে স্বাভাবিক পর্যায়ে থাকবে। সবাই, সমস্ত মার্কেটগুলো 18 তারিখ থেকে খুলে দেওয়া হবে, সবাই মার্কেটে যেতে পারবে এবং জুনের 1 তারিখ থেকে আপনার সমস্ত কিছু খুলে দেওয়া হবে। তবে যদি পরিস্থিতি আবার খারাপ হয়ে যায় তাহলে সেটি পুনর্মূল্যায়ন করবে সরকার, সেরকমটাই। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার রয়েছে, সেটি হচ্ছে টানা লকডাউনে অনেক প্রবাসী তো সংকটে আছেন, তাদের সহায়তায় বাংলাদেশি কমিউনিটিগুলো কি ধরনের উদ্যোগ নিয়েছে? আসলে এই ব্যাপারে বাংলাদেশ কমিউনিটি উদ্যোগ নিয়েছে বলতে, এখানে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং উদ্যোগ নিয়েছে
এদেশের সরকারকে সহযোগিতা করছে, কিন্তু প্রত্যেকটি সিটি কর্পোরেশন বাংলাদেশে যারা আছেন এবং অন্যান্য দেশে যারা আছেন সিটি কর্পোরেশনের মধ্য থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রত্যেকটি ফ্যামিলিকেই আপনি একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ সহযোগিতা করছেন খাদ্যদ্রব্য এবং বাজার করার জন্য। মোহাম্মদ মনিরুজ্জামান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ইতালি থেকে যুক্ত হবার জন্য। মাঝে কিছুটা বিরতি দিয়ে আবারও ফিরতে পারে করোনা মহামারী, এই সতর্কতা দিয়েছে প্রায় 150 বছর ধরে ভাইরাস নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট। দ্বিতীয় দফা মহামারীর ভয়াবহতা কেমন হবে তা নিয়েই মূল চিন্তা, কারণ স্প্যানিশ ফ্লুর সময় বেশি মৃত্যু হয়েছিল দ্বিতীয় ও তৃতীয় দফা প্রকোপে। গবেষকরা বলছেন যারা একবার করোনা আক্রান্ত হচ্ছেন দ্বিতীয়বার তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুব কম। জানুয়ারিতে করোনা ভাইরাসের বিস্তার শুরু হলেও বিশ্ববাসী মহামারীর সবচেয়ে ভয়াবহ রূপ দেখেছে এপ্রিলে। এ মাসে 30 দিনেই প্রাণ গেছে প্রায় 2 লাখ মানুষের। ভয়াবহ মৃত্যুর মিছিল দেখা পশ্চিমা দেশগুলোতে এখন কমতে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যু। কিছু দেশে শুরু হয়ে গেছে লকডাউন প্রত্যাহারের প্রক্রিয়াও। তবে ভাইরাস গবেষণার জন্য বিশ্বখ্যাত পাস্তুর ইনস্টিটিউট সতর্ক করেছে, কোভিড-19 নিয়ে এখনই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। দ্বিতীয় দফায় আবারও ছড়াতে পারে মহামারী। চীনে এখনো নতুন করে ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি আমরা। অন্যান্য দেশেও দ্বিতীয় দফায় মহামারী বিস্তারের সম্ভাবনা প্রবলভাবেই আছে। তবে দ্বিতীয় দফায় এই পরিসর ছোট না বড় হবে তা বলার সময় এখনো আসেনি। ঠিক 100 বছর আগে স্প্যানিশ ফ্লু মহামারী আকারে ছড়ায় 3 দফায়। প্রথম দফার চেয়ে দ্বিতীয় ও তৃতীয় দফায় প্রাণহানি ছিল বেশি। ভয়াবহ সে মহামারীর সময়ও গবেষণার অভিজ্ঞতা আছে পাস্তুর ইনস্টিটিউটের। প্রতিষ্ঠানটি বলছে একবার যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের দ্বিতীয় দফায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। করোনায় আক্রান্ত হওয়ার 2 সপ্তাহের মধ্যে সাধারণত সংক্রমিত ব্যক্তির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। এখনো আমরা শতভাগ গ্যারান্টি দিতে পারছি না, তবে এই অ্যান্টিবডির কারণে সে নতুন করে আক্রান্ত হবে না। এটা মূলত টিকার মতো কাজ করে। টিকার মাধ্যমে তৈরি অ্যান্টিবডি যেমন সুরক্ষা দেয়, এটাও তেমন। নভেল করোনা ভাইরাসের উৎপত্তি নিয়েও গবেষণা করছে পাস্তুর ইনস্টিটিউট। তাদের পর্যবেক্ষণ, প্রকৃতি থেকেই মানব শরীরে ছড়িয়েছে কোভিড-19। চীনা পরীক্ষাগারের কোনো ভূমিকা নেই এতে। আমি নিশ্চিত ভাইরাসটির পেছনে কোনো কৌশল নেই, কারণ আঙ্গুলের ছাপের মতোই কোভিড-19-এর জিন নকশা আমাদের কাছে স্পষ্ট। বাদুর প্যাঙ্গোলিন বাহিত অন্যান্য ভাইরাসের সাথে এর মিল রয়েছে। গবেষণাগারে এর জিন পরিবর্তনের সামান্যতম প্রমাণও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটার গবেষণায় বলা হয়েছে করোনা ভাইরাস বিদায় নিতে 2 বছর সময় লাগতে পারে। সামনের শীতে আবারও ভয়াবহ হতে পারে মহামারী পরিস্থিতি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছি একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। দিন যত যাচ্ছে রাজধানীতে মানুষ ও যানবাহনের চলাচল তত বাড়ছে। শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনায়ও তেমন গুরুত্ব দিচ্ছেন না অনেকে। নানা অজুহাতে রাজধানীতে যেমন ঢুকছে মানুষ, তেমনি বেরো হচ্ছে। অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিছুটা শিথিল। তারা বলছেন গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্তে অনেকেই পোশাক শ্রমিকের পরিচয় নিয়ে ঢাকায় ঢুকছে। নগরীর বিভিন্ন জায়গায় অবশ্য চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে 16 মে পর্যন্ত আরেক দফায় সাধারণ ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন হতে পারে আজকালের মধ্যে। গভর্নমেন্ট থেকে বলছে ব্যাংক খোলা রাখতে হবে, কারণ মানুষের তো টাকা, ক্যাশ টাকা দরকার এই ক্রাইসিসে। এই জন্য আমরা চাচ্ছি যে বন্ধ থাকলে ভালো। তো সময় থাকা যায়, এটা মানে নিজের পেটের তাগিদার চাই দিয়ে এখন বাজারে গিয়ে আমার জিনিস কিনতে হলো। ভালো লাগতেছে না, এই জন্য ঘুরতে বেরোচ্ছে, এরকম করে অনেকে বেরোচ্ছে। কিন্তু ওই ঢাকা ঢোকার ব্যাপারে এগুলা আগের চাইতে একটু কমে গেছে আর কি। করোনা ভাইরাস সতর্কতায় ছুটি এবং রমজানের 9ম দিনে দেশের অনেক স্থানেই মানা হচ্ছে না শারীরিক দূরত্বের নির্দেশনা।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই ভোরে শরীয়তপুরের জাজিরার কাজিরহাট বাজারে বসে সাপ্তাহিক হাট। ভোর 5টা থেকে সাপ্তাহিক এই হাটে হাজারো ক্রেতা বিক্রেতার সমাগম। মানা হয়নি শারীরিক দূরত্বের নির্দেশনা। মাস্ক কিংবা পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই বাজারে ভিড় করেছেন অনেকেই। শরীয়তপুরের মতো দেশের বেশিরভাগ স্থানেই মানা হচ্ছে না শারীরিক দূরত্বের নির্দেশনা। দৈনন্দিন কাজের জন্য পথে ঘাটে বের হচ্ছেন মানুষ। খোলা হচ্ছে দোকানপাটও। এটা আনতে বাইতে আছে, কিন্তু গাঙ্গে তাই বুঝি তো আনতে খেয়াল নাই। মাস্ক পকেটে। এটা তো বন্ধ নিষেধ, আমরা পেটের অভাবে দাদা খুলতেছি, কি করব? আমরা পার্লারে যাওয়ার জন্য বের হই না, একটু বাজারে যাওয়ার জন্য। কালকে রাতে থাকি সিদ্ধ আলু সিদ্ধ খেয়ে আসি, বাচ্চা নিয়ে আজকে বের হয়েছি আমি যে একটু চাল নিয়ে যাব। অ্যাডহক ভিত্তিতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ডিপ্লোমা চিকিৎসকরা। রোববার দুপুরে স্বাস্থ্য ভবনে অবস্থান কর্মসূচি পালনের সময় তারা বলেন, করোনা মোকাবেলা ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এখনই শূন্য পদে নিয়োগের সময়। স্বাস্থ্য ও পরিকল্পনা দুই অধিদপ্তরেই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের প্রায় 5,000 পদ শূন্য, অথচ বেকার প্রায় 30,000 ডিপ্লোমা চিকিৎসক। শূন্য পদে যদি অ্যাডহক ভিত্তিতে আমাদের সরকার সেটা নিয়োগ প্রদান করে, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ প্রদান করে, করোনা মোকাবেলায় আমাদেরকে যদি কাজ করতে বলে আমরা সেখানে কাজ করতে প্রস্তুত আছি। গ্রামীণ সাব সেন্টারগুলোতে আমাদের নিয়োগ দেয়, তাহলে আমরা করোনা মোকাবেলায় সরকারের দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করতে পারি। নীতি নির্ধারকরা বারবারই আমাদের নিয়োগের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের এই জনবলকে যদি যথাযথ প্রয়োগ করা হয় তাহলে প্রান্তিক জনগোষ্ঠী তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে। করোনা সংকট থেকে উত্তরণে দেশীয় শিল্প সুরক্ষায় প্রণোদনা প্যাকেজ দিয়েছে সরকার। তবে ব্যাংকিং খাত থেকে বড় অঙ্কের ঋণ দেবার মাধ্যমেই উত্তরণ পরিকল্পনা করা হয়েছে, যা বাস্তবায়ন চ্যালেঞ্জিং। কারণ সংকটে থাকা ব্যাংকগুলো ক্ষতিগ্রস্তদের সহায়তায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণে বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য, থমকে গেছে অর্থনীতির চাকা। ঘুরে দাঁড়াতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। 5টি প্রণোদনা প্যাকেজের মধ্যে বৃহৎ শিল্পের চলতি মূলধনের জন্য 30,000 কোটি টাকা ঋণ দেবে ব্যাংক। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 20,000 কোটি টাকা, আর রপ্তানিমুখী কারখানার শ্রমিকের মজুরি বাবদ দেয়া হবে 5,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, কারা পাবেন এই সুযোগ? আমরা যখন এই প্রণোদনাটাকে বিতরণ করব, সেই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদেরকেও এই দিকটা খেয়াল রাখতে হবে যে যতখানি ম্যাক্সিমাম পসিবল আমরা সবাইকে যেন টাচ করতে পারি। যেহেতু ক্রেডিট রিস্কটা ব্যাংকের উপরেই থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার সাথে ওনাদের যে যেসব গ্রাহকদের পূর্ব অভিজ্ঞতা ভালো, তারা সেই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নে সুদের উপর ভর্তুকি বাবদ সরকারের সব মিলে বছরে ব্যয় হবে 2,350 কোটি টাকা। কিন্তু বড় ধরনের বিনিয়োগ করার মতো অবস্থায় কি রয়েছে দেশের ব্যাংকিং খাত? জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঋণের কিস্তি ফেরত না দিলে খেলাপি হিসাবে চিহ্নিত করা হবে না। তার ফলে তো অনেকেই ঋণ ফেরত দিবে না। তো সেখান থেকে যে টাকার সরবরাহটা ছিল সেইটাও তো বন্ধ। কাজে এই ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে এতগুলো টাকা ঋণ হিসাবে দিতে গেলে বাংলাদেশ ব্যাংককে একটা বিশেষ তহবিল গঠন করতে হবে, যাতে ওই লিকুইডিটি সাপোর্টটা ব্যাংকাররা পায়। ক্লায়েন্ট ব্যাংক রিলেশনশিপের ভিত্তিতে যেটা দেওয়া হবে, সেই নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বা রিলেশনশিপ কতটুকু কাজ করবে এবং প্রকৃতপক্ষে যে সমস্ত প্রতিষ্ঠানের প্রয়োজন, যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে এই সহায়তা দেওয়া হবে কিনা সেটা একটা প্রশ্ন। এরই মধ্যে প্রণোদনা সংক্রান্ত নীতিমালা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকগুলোর তারল্য সংকট কাটানোর উদ্যোগ নেওয়াটাও জরুরি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে আবারও একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ফোন করলেই ঘরে পৌঁছে যাচ্ছে খাদ্য। চট্টগ্রাম মহানগর পুলিশের 16 থানায় মিলছে এই সেবা। এখন পর্যন্ত 50,000 পরিবারকে এভাবেই খাদ্য সহায়তা দিয়েছে পুলিশ। দিনে নয়, রাতে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় ভোগ্যপণ্য।
করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলছে সিএমপি। এভাবেই সাহায্য চেয়ে প্রতিদিন গড়ে প্রায় ৩,০০০ ফোন আসছে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার ১৬টি থানায়। ফোন কল পাওয়ার পর শুরু হয় যাচাই বাছাই। এরপর সত্যিকারের অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয় চাল, ডাল, আলুসহ শুকনো খাবার। শুধু দরিদ্র মানুষ নয়, করোনার প্রভাবে অসহায় মধ্যবিত্ত পরিবারের জন্য হাত বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। কেউ যাতে না দেখে তাই রাতের বেলায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। আমি প্রতিনিয়ত প্রায় 200 মিনিমাম আমার মোবাইল থেকেই 200 আমার ডিউটি অফিসার রিসিভ করতেছে। আবার আমার একটা টিম তাদের কাছ থেকে তাদের ডিটেলস ঠিকানাগুলো নিয়ে নিচ্ছে। আমরা এটা ভেরিফাই করে রাতের অন্ধকারে আমরা তাদের ঘরে এই পণ্যগুলো পৌঁছে দিচ্ছি। এখন পর্যন্ত পুলিশের উদ্যোগে চট্টগ্রামে 50,000 পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। নিজেদের বেতনের টাকা দিয়ে চলছে সিএমপির এ কার্যক্রম। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানও। ফান্ড ক্রিয়েট করার পরে বিভিন্ন শিল্প গ্রুপ বা বিভিন্ন ব্যক্তি তারা নিজেদের উদ্যোগে না দিয়ে আমাদের মাধ্যমে ত্রাণ সহায়তা প্রদান করেছে। দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানান পুলিশ কমিশনার। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ত্রাণ বিতরণ করছে সিএমপি। প্রথমে আমি একজন মানুষ, তারপরে হচ্ছে আমি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আমার ভিতরে, আমার ফোর্সের ভিতরে এই মানবতাবোধটুকু যদি জাগাতে পারি তাহলেই সম্ভব এই কঠিন সংগ্রামে, কঠিন যুদ্ধে নিজেদেরকে উদ্বুদ্ধ করা, নিজেদেরকে নিয়োজিত করা। প্রয়োজনে ভবিষ্যতে আরো বড় পরিসরে ত্রাণ বিতরণ করার প্রস্তুতি রয়েছে সিএমপির। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাভারে রেশন বাঁচিয়ে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে পাথালিয়া ইউনিয়নের 50টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের অধীনস্থ কোর অফ মিলিটারি পুলিশ সেন্টার স্কুল। এ সময় সুরক্ষা সরঞ্জাম হিসেবে মাস্কও বিতরণ করা হয়। সেনাবাহিনী জানায় এরই মধ্যে 5,500 পরিবারকে শুকনো খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সামনের দিনগুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা। আজকে 50টা পরিবার, দুস্থ পরিবারকে আমরা ত্রাণ বিতরণ দিচ্ছি। আগামীতে এটা আরও দিব। হবিগঞ্জে 2000 মানুষকে বিনামূল্যে 10 টাকা কেজি দরের চাল দেওয়ার ব্যবস্থা করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ ও এমএস কার্ডধারীদের পক্ষ থেকে ডিলারদের চালের মূল্য বাবদ 2 লাখ টাকা পরিশোধ করেন তিনি। আগামীতে আরও 4000 বিশেষ ও এমএস কার্ডধারীর চাল কেনা বাবদ অর্থ পরিশোধ করা হবে বলেও জানান তিনি। এমপি আবু জাহির বলেন, করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী সকল শ্রেণী পেশার মানুষের পাশে রয়েছেন। অসচ্ছল মানুষকে সহায়তায় এগিয়ে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। করোনা ঝুঁকিতে কাজ করলেও 10 মাস ধরে বেতন পাচ্ছে না মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে কর্মরত 34 জন কর্মচারী। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া 4র্থ শ্রেণীর ওই কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। চাকরি নিয়েও হতাশা আর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা। তবে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করছেন অফিস সহায়ক বায়েজিদ ইসলাম। করোনা ঝুঁকির মধ্যেও নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকতে হচ্ছে তাকে। দুর্যোগকালে কাজ চালিয়ে গেলেও বেতন নেই 10 মাস ধরে। যাতায়াত খরচ আর সংসার সবই চলছে ধার দেনা করে। মাসে 4 থেকে 5 হাজার টাকা আমার যাতায়াত ভাড়া হয় এবং তো 10 মাসে প্রায় 30-40 হাজার টাকা আমার হালত হয়ে গেছে। এখন হালত কেউ দিতেছে না আর কি। আর্থিক অবস্থা খুবই এখন দুর্বল আমাদের। দেখা যায় মানুষের কাছে বলতেও পারতেছি না, কোনো সাহায্য পাচ্ছি না। করোনা মোকাবেলায় যেখানে চিকিৎসক আর নার্সদের সরকারি প্রণোদনার আওতায় আনা হয়েছে, সেখানে বেতনই মিলছে না 4র্থ শ্রেণীর কর্মচারীদের। এতে জেলার 7 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 34 জন কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। আল্লাহ না করুক, আমাদের কোনো স্টাফের ভিতরে যদি করোনা আক্রান্ত দেখা দেয়, তাহলে এই দায়ভার কে নেবে? নেবে কোনো সিভিল সার্জন, নেবে কোনো টিএস, নেবে কি আমাদের কন্ট্রাক্টর? কিন্তু এই বিষয়ে কেউ কিছু বলে না। ঠিকাদারের ফোন দিলে পরে হে বলে যে সামনে 20 তারিখে দেবো, 25 তারিখে দেবো, এই দিব সেই দিব, কিন্তু আজও পর্যন্ত আমাদের টাকার কোনো মানে দেওয়ার কোনো নাই, ভ্যালুই নাই। আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করার সেটা আমরা করতেছি, কিন্তু আসলে বেতন এতদিন যাওয়া পাচ্ছে না, এটা আসলে তাদের খুব কষ্ট হচ্ছে। এই ব্যাপারে জরুরি একটা সমাধান করা দরকার। 2018-19 অর্থবছরে
আউটসোর্সিংয়ের মাধ্যমে এসব জনবল সরবরাহ করে ধলেশ্বরী সিকিউরিটি অ্যান্ড ক্লিনিং প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। তাদের নিয়োগ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। 10 মাস বেতন বন্ধ থাকলেও সরবরাহকারী প্রতিষ্ঠানের কারো পাত্তা নেই। সিভিল সার্জন বলছেন দ্রুতই এই সমস্যার সমাধান হবে। ওটা একটু জটিলতা ছিল, জটিলতা এখন শেষ হবে, অতি সহজেই এটা পাওয়া যাবে। এটুকু আমি জানতে পেরেছি যে মিষ্টিতে এখন জিনিসটা আছে এবং অতি সহজেই আমরা এটার পেয়ে যাব, বরাদ্দ পেয়ে যাব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রেণীভিত্তিক জনবল নিয়োগ দিয়ে থাকে স্বাস্থ্য অধিদপ্তর। PM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। করোনার থাবায় হুমকির মুখে দেশের মৎস্য শিল্প। ক্রেতা, পরিবহন ও শ্রমিক সংকটের সাথে মাছের খাবার ও অন্যান্য উপকরণের সহজলভ্যতার অভাবে ব্যাহত চাষ। এতে বিপাকে পড়েছেন চাষিরা। আসছে মৌসুমে চাষে আগ্রহ হারাতে পারে অনেকে। এই অবস্থা চলতে থাকলে আগামী মৌসুমে মৎস্য উৎপাদনে বড় ধরনের ঘাটতির শঙ্কা সংশ্লিষ্টদের। এপ্রিল থেকে শুরু মাছ চাষের মৌসুম। হেচারির পর কয়েক ধাপ পেরিয়ে পুকুরে ছাড়া হয় মাছ। কিন্তু এবছর করোনা সংক্রমণের ফলে বিপাকে পড়েছেন চাষিরা। পরিবহন ও শ্রমিক সংকট, মাছের খাবার ও অন্যান্য উপকরণের অভাবে প্রাণীজ আমিষের চাষ ব্যাহত হচ্ছে। এই হাফাই যে পোনাগুলো আছে এগুলো আমরা সেল করতে পারতেছি না, আর নতুন করে প্রোডাকশনে যেতে পারতেছি না। পার্টিগুলো আসতে পারতেছে না আপনার হারির কারণে। যারা নাকি ভেবেছিল যে রমজানের আগে আগে তারা মাছটা বিক্রি করবে, যারা চাষি পর্যায়ের, তারা হচ্ছে এই মুহূর্তে দাম পড়ে গেছে, মাছ ঠিকমতো তারা দাম পাচ্ছে না। ফলে যতদিনই তারা এটা স্টক করে রাখছে ততই তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। মৎস্য অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে 2 মাসে এই খাতে ময়মনসিংহ বিভাগেই ক্ষতি প্রায় 30 কোটি টাকা। কম বেশি ক্ষতিগ্রস্ত চাষি প্রায় 3,500। লকডাউন যদি দীর্ঘায়িত হয় তাহলে একটু সমস্যা হবে। রেনু নিয়ে নার্সারি করতে হয়, পোনা তৈরি করতে হয়, সেগুলো সবই দেরি হয়ে যাবে, লেটও হয়ে যাবে। কাজেই তো আর এটা পিক পিরিয়ড, এই পিক পিরিয়ডটা যদি নষ্ট হয়ে যায় তাইলে আমাদের যে উৎপাদনের অব্যাহত যে ধারা আছে সেই ধারাটা একটু কমে যাবে। রেজিস্টার্ড ফার্ম, রেজিস্টার্ড হ্যাচারি ওনার যারা আছে এদেরকে যদি সহজ শর্তে অল্প সুদে যদি ঋণ দেওয়া হয় তাহলে আমরা আশা করি যে এই সেক্টর আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আশার কথা হচ্ছে কৃষিখাতে মূলধন সরবরাহের উদ্দেশ্যে 5,000 কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম চালু করছে সরকার। সেখানে সংযুক্ত আছে মৎস্য খাত। সংশ্লিষ্টরা বলছেন প্রকৃত চাষিদের হাতে এখনই সুবিধা পৌঁছানো না গেলে ব্যাহত হবে উৎপাদন। প্রণোদনাটা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে দিতে হবে তাকে, এবং আমি তো মনে করি এটা জুন মাসের ভিতরেই তাকে প্রণোদনা এই ফার্মার এবং হ্যাচারির মধ্যে হাতে পৌঁছাতে হবে। আদারওয়াইজ এই ক্ষতি কিন্তু পোষানো আর কাটিয়ে ওঠা সম্ভব হবে না বলে আমি মনে করি। এটা দীর্ঘমেয়াদী একটি কুফল এবং নিম্নমুখী উৎপাদন আমরা দেখতে পাবো। ফলে সামগ্রিকভাবে প্রাণীজ আমিষের একটি বড় উৎস থেকে দেশ এখন এবং নিকট ভবিষ্যতে বঞ্চিত হবে। মৎস্য খাতের এই দুর্যোগ কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনার পাশাপাশি ব্যাংক লোনের চলতি সুদ ও বিদ্যুৎ বিল মৌকুফের দাবি জানিয়েছেন চাষিরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। করোনা সংকটের মধ্যে সাধারণ রোগীদের চিকিৎসা বেশ কঠিন হয়ে পড়েছে। তাদের জন্য এবার হাসপাতাল নিজেই হাজির হচ্ছে ঘরের সামনে। একটি কাভার্ড ভ্যান রূপান্তর করে বানানো হয়েছে এই ভ্রাম্যমাণ হাসপাতাল। ডাক্তার, নার্স, ওষুধসহ কক্সবাজারের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে বিনামূল্যে দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। অদ্ভুত দর্শনে এই গাড়িটি ঘুরে বেড়াচ্ছে কক্সবাজারের পথে পথে। চিকিৎসক, নার্স ঔষধপত্র নিয়ে যাচ্ছে ঘরে ঘরে, পৌঁছে দিচ্ছে চিকিৎসা সেবা। করোনা সংক্রমণ ঠেকাতে এখন সবাই ব্যস্ত। আক্রান্তদের চিকিৎসা নিয়ে গলদঘর্ম পুরো স্বাস্থ্য বিভাগ। তখন ঘরে ঘরে সাধারণ চিকিৎসা পৌঁছে দেওয়ার চিন্তা আসে কক্সবাজারের এই তরুণের মাথায়। যারা করোনা ছাড়াও অন্যান্য রোগে আক্রান্ত তারা কেউ চিকিৎসা সেবা পাচ্ছে না, সেই কথা চিন্তা করে আমরা মূলত একটি লরি কিংবা কাভার্ড ভ্যানকে আমরা হাসপাতাল বানানোর চেষ্টা করেছি। সেখানে আমরা অক্সিজেন, নেবুলাইজার এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, পেশেন্ট বেড সহ আমরা পাওয়ার ইমপ্লিমেন্টের চেষ্টা করেছি। সেখানে জেনারেটর এবং সোলার রেখেছি। আমরা চেষ্টা করেছি যেন রোগীদেরকে স্বাচ্ছন্দ্যে চিকিৎসা দিতে পারি। গাড়িটিকে মিনি হাসপাতাল বললে ভুল হবে না। বসে থাকা একটি কাভার্ড ভ্যানকে রূপান্তরিত করা হয়েছে। এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন সহ আরও অনেকে। সাধারণ থেকে জটিল রোগীর চিকিৎসার প্রায় সব সুযোগ সুবিধা আছে এখানে। আছেন 4 জন ডাক্তার।
যারা প্রাইমারি হেলথ কেয়ারটা এখন ঘরে বসে থাকার কারণে হতে পারে সাধারণত সব জায়গা থেকে নিতে পারছে না, সেই ব্যবস্থাটা করার চেষ্টা করছি। সকাল থেকে শুরু করেছিলাম এবং এটা বিকাল পর্যন্ত চলবে, এরকম রেগুলারলি চলবে আশা করি। মোবাইল হসপিটালের মাধ্যমে আরা গ্রামের বেকুনে যা চিকিৎসা করি পারির আরা তো বেশি খুশি লাগে। প্রয়োজনীয় ঔষধও দেয়া হচ্ছে বিনামূল্যে। কারো ভিতর করোনা উপসর্গ থাকলে পাঠানো হচ্ছে বিশেষায়িত হাসপাতালে। সাব্বির আহমেদ, যমুনা নিউজ। লকডাউন শব্দটা ভারী, কিন্তু তাতে কি? তারা তাদের মতো করে এই পরিস্থিতিতে মানিয়ে নিচ্ছে বেশ। বলছি আমাদের সাথে বাস করা ছোট্ট সদস্যদের কথা। ঘরে থাকার 1 মাস পার করা ক্ষুধে নাগরিকরা কেমন করে লড়ছে অদৃশ্য করোনার বিরুদ্ধে, সেই খবর জানাচ্ছেন সহকর্মী ফারহানা নান্সি। আমরা ভাবলাম যে আমরা একটা ব্যান্ড করি, ব্যান্ডের নাম হবে সং ফর গুড। আর প্রয়োজন না হলে ঘরের বাইরে যাব না, আর মুখে মাস্ক হাতে গ্লাভস ছাড়া থাকবো না। আপন মনে সুর তোলা, নাচের তালে ছন্দ খোঁজা, অথবা রং তুলিতে কল্পনা জগতের সাথে যোগাযোগ। পরিস্থিতির সাথে মানিয়ে স্কুলের পড়াশোনাটা হচ্ছে নতুন কৌশলে। কেউ আবার বাবার হাত ধরে গানে গানে কঠিন সময়টাকে বুঝতে শিখছে। বাড়ির ছোট্ট সদস্যদের ঘরবন্দি কাব্যের কথা বলছি। অদৃশ্য ভাইরাসের সাথে বড়দের লড়াইয়ে জড়িয়ে গেছে তারাও। তাই তো অংশুমান বাবার সাথে করোনার বিরুদ্ধে জয়ী হবার গান করে রীতিমতো অনলাইন স্টার। আমি বাবা মাকে রান্না করার জন্য হেল্প করি, ভেজিটেবল ধোয়ার জন্য হেল্প করি। এই যেমন সারগামও বাবার সাথে গিটারে সুর তুলে বন্দি দশাকে একটু রঙিন করে রাখে। অনেক দিন হলো আমি স্কুলে যাই না, তো বন্ধুদের সাথে তো দেখাও হয় না, তখন আমি বাসায় গান করি। এখন আমার বাবা আসবে খেলতে। আবার রায়দা সংকটের সময় ভালো কিছু খুঁজে নিয়েছে বাবা মাকে অনেকটা সময় কাছে পাওয়ার মধ্য দিয়ে। আগের চেয়ে আমার অনেক গান করার সময় বেশি হয়। অপূর্ব আর প্রজন্মের ছবি কথা বলে রঙের ভাষায়। পাঠ্যপুস্তকের বাইরের রঙগুলো এখন একটু বেশি রঙিন। এদিকে স্নেহাও সবার মতো বন্দি কাব্যে অনলাইনে পড়াশোনার বাধ্যকতা চালিয়ে যাচ্ছে। আমাদের স্কুলে যেভাবে সামনাসামনি বুঝিয়ে দেওয়া হয়, মোবাইলে এবং টিভিতে যেভাবে বুঝিয়ে দেওয়া হয়, ওটার ভিতরে অনেক পার্থক্য আছে। ছুটিটা পেয়েছি, সেই ছুটির মধ্যে আমি আমার ড্রয়িং করার শখটা আমি পূরণ করতে পারছি। গ্যাজেট থেকে শিশুদের সরিয়ে এমন ভালো লাগার নানা অভ্যাসের চর্চা ও সৃষ্টিশীল কাজে আগ্রহ বাড়াতে অভিভাবকদের চেষ্টা। আমরা সবাই মিলে কেক বানানো শিখেছি, কিভাবে কেক বানাতে হয়। এই লকডাউনের সময়টাতে কিভাবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যটাকে আমরা ভালো রাখতে পারি, সেই দিকটাতেই আমরা অনেক বেশি নজর দিচ্ছি। বাচ্চাদেরকে নিয়ে একসাথে একটু গল্প করি, গান বাজনা শুনি, ছাদে উঠে চা খাই একসাথে, বাচ্চাদের ছবি আঁকায় ব্যস্ত রাখি। এই ছোট ছোট প্রাণেরা বাঁচার আনন্দে বাঁচবে, ঘরবন্দি হোক আর ডানামেলা শৈশবে হোক। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছি আবারও একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। লকডাউন পরিস্থিতি শিথিল হচ্ছে ইতালিতে, ফলে দেশটিতে খুলতে শুরু করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। সরকারি নিয়ম মেনে কাজে যোগ দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। এদিকে সোমবার থেকে মালয়েশিয়ার শর্ত সাপেক্ষে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান। লকডাউন শিথিলের ঘোষণার পর ইতালিতে আবারও খুলতে শুরু করেছে কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। ফলে দীর্ঘ বিরতির পর আবারও কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। ইতালির পরিস্থিতি আগের থেকে একটু ভালো হয়েছে, তাই যারা কাজ করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যেন মুখে মাস্ক, হাতে যেন গ্লাভস পরে কাজ করে। করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক না হয় আমরা অনেক উৎকণ্ঠা এবং ভয় নিয়ে কাজে যোগদান করব। এদিকে শর্ত সাপেক্ষে মালয়েশিয়াতেও ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে সরকার। সংকটে পড়া প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তাও কাজ চলছে। পর্যন্ত আমরা 112 জন ছাত্রের তালিকা সংগ্রহ করেছি 20টার মতো ইউনিভার্সিটি থেকে।
তো আমরা চেষ্টা করছি এদের মধ্যে যারা সমস্যাগ্রস্ত তাদের সমস্যার সমাধান করার জন্য। আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইদের জন্য আমরা বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমরা ভলান্টিয়ার সার্ভিস দিয়েছি। তবে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি মিললেও সতর্কতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে মালয়েশিয়া সরকার। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। করোনা সতর্কতা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় লকডাউন চলছে ভারতে। 1 মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ দেশটির 130 কোটি মানুষ। আগের ঘোষণা অনুসারে আজই শেষ হওয়ার কথা লকডাউন, কিন্তু পরিস্থিতির উন্নতি না হয় তৃতীয় দফায় আরও 2 সপ্তাহ সময়সীমা বাড়িয়েছে মোদী সরকার। টানা অচলাবস্থায় চরম বিপাকে নিম্নবিত্ত মানুষ। অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা চালুর লক্ষ্যে তাই কাল থেকে শিথিল হবে বিধিনিষেধ। ইন্দোরের মহাসড়কে সিমেন্ট মিক্সচার ট্রাক থেকে 18 শ্রমিককে উদ্ধার করল মধ্যপ্রদেশ পুলিশ। ভয়াবহ দৃশ্যটি বলে দেয় বিশ্বের সবচেয়ে বড় লকডাউনে কতটা মরিয়া ভারতের দরিদ্র শ্রেণী। মহারাষ্ট্র থেকে গোপনে লখনৌ যাচ্ছিল 18 শ্রমিক। তাদেরকে অমানবিকভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, যাতে জীবনের ঝুঁকি প্রবল। তাদেরকে সেবা কেন্দ্রে পাঠিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে গাড়ি চালককে। দায়ের করা হয়েছে এফআইআর। রয়েছে উল্টো চিত্র। লকডাউনের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় কর্মহীন ভারতীয়রা ছুটছেন পৈতৃক ভিটায়। সরকারের উদ্যোগে বিভিন্ন রাজ্যে আটকা পড়া শ্রমিকদের ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ এলাকায়। সাথে বিনামূল্যে করা হচ্ছে করোনা পরীক্ষা। যেদিন থেকে লকডাউন ঘোষণা করা হলো, আমরা রাজস্থানে পুরোপুরি আটকা। ট্রেন ভ্রমণে কোনো ধরনের অসুবিধায় পড়িনি। সরকারকে ধন্যবাদ। এতদিন নাসিকে আটকা ছিলাম, যাব মধ্যপ্রদেশের নিজ গ্রাম মোরেনায়। কাজ নেই তো থেকে করবোটা কি। অবশ্য সোমবার থেকে শর্ত সাপেক্ষে একাধিক ছাড়ের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতেই দরিদ্র খেটে খাওয়া মানুষের জন্য নেওয়া হলো এসব উদ্যোগ। পুরো ভারতকে সবুজ, কমলা ও লাল রঙে ভাগ করা হয়েছে। ক্ষেত্র বিশেষে শিথিল করা হয়েছে বিধিনিষেধ। অবশ্য বহাল থাকবে রাত্রিকালীন কারফিউ। কেন্দ্র সরকার নে আজ 2 হফতে করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় কেন্দ্রীয় সরকার আরও 2 সপ্তাহের জন্য বাড়িয়েছে লকডাউনের সময়সীমা। তবে অর্থনৈতিক গতিশীলতা ফেরাতে গ্রিন ও অরেঞ্জ জোনে শিথিল করা হয়েছে বিধিনিষেধ। যে কোনো মূল্যে প্রাণঘাতী এই মহামারীকে আমরা হারাতে চাই। জানুয়ারিতে দক্ষিণের রাজ্য কেরালায় প্রথম শনাক্ত হয় কোভিড-19। সময়ের সাথে বিপুল জনসংখ্যার দেশে দানবীয় আকার ধারণ করে মহামারী। বিস্তার ঠেকাতে 24 মার্চ থেকে শুরু হয় 21 দিনের লকডাউন। পরিস্থিতির অবনতি ঘটায় আরও 2 দফায় বাড়ানো হয় সময়সীমা। মোট 55 দিন ধরে অবরুদ্ধ 130 কোটি জনতা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ব্রাজিলে গেল 1 সপ্তাহে লাফিয়ে বেড়েছে করোনায় সংক্রমণ ও প্রাণহানি। গেল কয়েকদিনে গড়ে প্রতিদিন 350 মানুষের মৃত্যু হচ্ছে দেশটিতে। ভাইরাসের সংক্রমণ হঠাৎ বাড়তে শুরু করেছে রাশিয়াতেও। দিনে গড়ে 5000 মানুষ আক্রান্ত হচ্ছে দেশটিতে। সংক্রমণ আর মৃত্যু কমলেও যুক্তরাষ্ট্রে পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি মনে করে প্রশাসন। এ দৃশ্য যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর সবচেয়ে ভয়াবহতার সাক্ষী 2 শহর নিউ ইয়র্ক আর নিউ জার্সির। 2 মাস ঘরবন্দি জীবনের ক্লান্তি কাটাতে খোলা আকাশের নিচে নেমে আসা, অথচ প্রশাসন বলছে নতুন সংক্রমণ ও মৃত্যুহার এখনো ভীতিকর। এতদিনে ভাইরাসের সংক্রমণ আর প্রাণহানি যতটা কমার কথা ততটা কমছে না। কেন এই অবস্থা তা বুঝতে রাজ্য জুড়ে করোনা ও অ্যান্টিবডি পরীক্ষা চলছে। মহামারী নিয়ন্ত্রণে পরবর্তীতে সে অনুযায়ী কৌশল গ্রহণ করতে হবে। যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোর পর মহামারীর এ পর্যায়ে আশঙ্কাজনক হারে রোগের বিস্তার, প্রাণহানি বাড়ছে ব্রাজিলে। 2 মে পর্যন্ত 1 মাসে সংক্রমণ 10 গুণ বেড়ে এখন লাখ ছুঁই। একই সময়ে মৃত্যু বেড়েছে প্রায় 19 গুণ। মানুষের অভিযোগ, মহামারী নিয়ন্ত্রণে তৎপর না হয়ে কবর খোঁড়াতেই মনোযোগী প্রশাসন। রয়টার্সের বিশ্লেষণ বলছে, ইউরোপে ছুটি কাটিয়ে ফেরা ব্রাজিলের ধনী শ্রেণীর বয়ে আনা ভাইরাসই ছড়িয়েছে দেশ জুড়ে। বেশি ঝুঁকিতে সাও পাওলো, রিও ডি জেনিরোর নিম্নবিত্তরা। দরিদ্র মানুষের জন্য একবেলা কাজ করে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই বড় চ্যালেঞ্জ। ছোঁয়াচে রোগ থেকে দূরে থাকতে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কোনো উপায় নেই তাদের। বিশুদ্ধ পানি জোটে না তাদের ভাগ্যে, তাই মহামারীর সবচেয়ে ঝুঁকিতে তারাই। এতদিন তেমন প্রভাব না পড়লেও এখন রাশিয়াতেও দ্রুত বদলাচ্ছে দৃশ্যপট।
শনিবার রেকর্ড ৯,৫০০ নতুন রোগী শনাক্তের পর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ। ১৯ মার্চ প্রথম প্রাণহানির পর ৬ সপ্তাহের ব্যবধানে মৃতের সংখ্যা ১২০০-র বেশি। ৩০ জানুয়ারি সারা বিশ্বে সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলেছিল চীনের পর বাকি বিশ্বে ভাইরাসটির ঝুঁকি বাড়ছে। দুঃখজনকভাবে বেশিরভাগ দেশই তাতে কান দেয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা তারা উপেক্ষা না করলে লাখো মানুষের অযথা মৃত্যু দেখতে হতো না। ধীরে হলেও এখন কোভিড-১৯ রোগী বাড়ছে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনেও। নুজহাত কামাল, যমুনা নিউজ। স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকতে যুক্তরাষ্ট্রে এবার ব্যবহার করা হচ্ছে রিক্রিয়েশনাল ভেহিকেল বা আরভি। পিকনিক বা ক্যাম্পিংয়ে রাত কাটানোর জন্য এসব আরভি তৈরি করা হলেও এখন তা ব্যবহার করা হচ্ছে করোনা চিকিৎসকদের অস্থায়ী আবাস হিসেবে। আরভিসের ফর মেডিকেল নামে একটি সংস্থা এসব রিক্রিয়েশনাল ভেহিকেল সংগ্রহ করে পৌঁছে দিচ্ছে চিকিৎসকদের কাছে। রোজ সকালে খাবার নিয়ে এই আরভির কাছে ছোটেন কল্পনা স্ট্রাস। গেল কয়েকদিন ধরে রিক্রিয়েশনাল ভেহিকেলে অস্থায়ী আবাস তার স্বামী নিকোলাস স্ট্রাসের। করোনা রোগীদের চিকিৎসা দেন, তাই স্বামীকে পরিবারের সাথে রাখা সম্ভব নয়। আবার একেবারেই বিচ্ছিন্নতাও চান না কল্পনা। আমি চাইছিলাম আমার স্বামী পরিবার থেকে নিরাপদ দূরত্বে থাকুক, কিন্তু একেবারেই বিচ্ছিন্ন হয়ে নয়। অনেকেই আমার স্বামীকে হোটেলে থাকার পরামর্শ দিয়েছিল। হঠাৎ আমার মাথায় এই আরভি ব্যবহারের আইডিয়া আসে, তাই আমি ফেসবুকে পোস্ট দিই। পরে একটি সংস্থার সহায়তায় এই রিক্রিয়েশনাল ভেহিকেলটা পাই। আমার চিকিৎসক স্বামী এখন সেখানেই থাকছেন। মালিকদের কাছ থেকে সব যান সংগ্রহ করছে আরভিস ফর মেডিকেল নামে একটি সংস্থা। আমার স্বামী একজন চিকিৎসক। করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার পর যখনই বাড়ি ফিরতেন মনে হতো তাকে নিরাপদ অথচ কাছে কোথাও রাখবো, তখনই আরভি ব্যবহারের আইডিয়া মাথায় আসে। এরপরই আরভিস ফর মেডিকেল নামক প্ল্যাটফর্মটা গঠন করি। যাদের কাছে রিক্রিয়েশনাল ভেহিকেল আছে তাদের কাছ থেকে সেগুলো নিয়ে চিকিৎসকদের পরিবারের কাছে সরবরাহ করি। এই মুহূর্তে আমার আরভির কোনো প্রয়োজন নেই, তাই ভাবলাম মানুষকে সাহায্য করতে এগিয়ে আসা দরকার। আজ যদি কাউকে সাহায্য করি তাহলে আমার বিপদেও আরেকজন এগিয়ে আসবে। রিক্রিয়েশনাল ভেহিকেল বা আরভি মূলত এক ধরনের গাড়ি যেগুলোতে অস্থায়ী বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়। মুশফিকা হাসান, যমুনা নিউজ। এ ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।